যদি তুমি আজ রাতে আমার বাড়িতে থেকে যাও তাহলে আমি তোমাকে 10 লাখ দেব, সেটাও আমার ঘরে আমার সাথে মজা করার জন্য। আপনি কি বলছেন ম্যাডাম? আমি কিছু বুঝতে পারছি না। সেটা তো তুমি আমার সাথে আমার বাড়িতে থাকলে তবেই জানতে পারবে যে আমি টাকা কোন কথার জন্য দিচ্ছি। ম্যাডাম, আমি একজন সবজি বিক্রেতা ঠিকই, কিন্তু আমারও একটা ঈমান আছে। দেখো, স্রেফ এক রাতেরই কথা। আমার সাথে থাকো, আমরা দুজনে মিলে খুব মজা করব। ম্যাডাম, আপনি কোন মজার কথা বলছেন? আমাকে এমন কিছুই করতে হবে না, বুঝেছেন আপনি? তোমাকে এর বদলে 10 লাখ তো পাচ্ছ, তাহলে তোমার অসুবিধে কি? সেটাও এক রাত থাকার জন্য। টাকার জন্য আমি এমন কোনো কাজ করি না ম্যাডাম। আমি একজন ক্ষুদ্দার মানুষ। তুমি আমার কথা বোঝো। আমি এখানে একা থাকি, তাই আমার কাউকে দরকার যে আমাকে খুশি করতে পারে। না, তোমাকে আমাকে খুশি করতে হবে না, না তো তোমার টাকা চাই। এখন আমি চলে যাচ্ছি। কিন্তু আজ রাতেরই কথা, আমাকে খুশি করে কাল সকালে চলে যাও নিজের বাড়ি, নিজের টাকা নিয়ে। ঠিক আছে ম্যাডাম, আমি আজ রাতে আপনার সাথে থাকব, কিন্তু আপনি কাউকে কিছু বলবেন না। আমি কাউকে কিছু বলবো না, শুধু তুমি আমাকে খুশি করে দাও আর নিজের টাকা নিয়ে চলে যাও। দোস্ত, আজকের এই চমকপ্রদ গল্পটি পশ্চিমবঙ্গের কলকাতা শহরের কেন্দ্রস্থলে নির্মিত এক অত্যন্ত বিলাসবহুল এবং অপরূপ সুন্দর বাংলোর চারপাশে ঘুরে বেড়ায়। বাইরের দৃষ্টিতে এই বাংলোটি যতটা আকর্ষক এবং শান্তিময় মনে হতো, ভিতরে অবস্থানকারী ৩৫ বছর বয়সী কোটিপতি বিধবার অন্তরে ততটাই প্রবল এক ভয়ের সৃষ্টি হয়েছিল। ধনসম্পদের কোনো অভাব তার জীবনে ছিল না, কিন্তু স্বামীর রহস্যময় মৃত্যুর পর তার লোভী শত্রুরা তার জীবন এবং কোম্পানির নিয়ন্ত্রণ লাভের জন্য উন্মাদ হয়ে উঠেছিল। মৃত্যুর এই আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য বাধ্য হয়ে সেই মালকিন কলকাতার সরু গলিতে সবজি বিক্রি করা ২৮ বছরের এক সাধারণ যুবক রাহুলকে ১০ লাখ টাকা দিয়ে মাত্র এক রাতের জন্য তার বাড়িতে থাকতে রাজি করিয়েছিলেন। লোভের দ্বারা চালিত সেই শত্রুদের বিরুদ্ধে এই সরল এবং সাধারণ সবজি বিক্রেতা তার মালকিনের জীবন বাঁচানোর জন্য কিভাবে এক অটল প্রতিরক্ষা হয়ে উঠল এবং শত্রুদের সকল পরিকল্পনাকে ধুলোয় মিশিয়ে দিল, সেই পুরো অভিযানটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর। গল্পের মধ্যে সম্পূর্ণরূপে ডুবে যাওয়ার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর দোস্ত, ভিডিওটিকে লাইক করো এবং কমেন্টে তোমার নিজের নাম সাথে তোমার শহরের নাম অবশ্যই লিখে দাও, যাতে আমি জানতে পারি যে আমার গল্পের আওয়াজ কোথায় কোথায় পৌঁছচ্ছে। চলো, এখন সোজা চলে যাই গল্পের মূল অংশে। সন্ধ্যার সময় এসে পড়েছিল। আকাশের বুকে হালকা লাল আভা ছড়িয়ে পড়েছিল এবং শহরের রাস্তাগুলোতে প্রতিদিনের মতোই হইচই চলছিল। কিন্তু সেই ভিড়ের মধ্যে এমন একটা কোণাও ছিল যেখানে নীরবতা কোনো অজানা ভয়ের মতো ছড়িয়েছিল। সেই কোণায় অবস্থিত ছিল একটা বড় আলিশান বাংলো, যার উঁচু দেয়াল এবং ভারী গেট কোনো গভীর রহস্যকে লুকিয়ে রেখেছিল। এই বাড়িটি ছিল সেই মহিলার যাকে লোকেরা শুধুমাত্র একটি নামেই চিনত, কোটিপতি বিধবা। তার আসল নাম খুব কম লোকেই জানত, এবং যারা জানত তারা তার থেকে দূরেই থাকত, কারণ তার সাথে জড়িয়ে ছিল একটা অদ্ভুত ভয়, একটা রহস্য, আর কিছু এমন শত্রু যারা তাকে শেষ করে দিতে চাইত। সেই মহিলার বয়স প্রায় ৩৫ বছর ছিল, খুবই সুন্দর, কিন্তু তার চোখে একটা অদ্ভুত উদাসীনতা আর ভয় সবসময় ঝলকাত। তার স্বামীর মৃত্যু ৩ বছর আগে এক রহস্যময় অ্যাক্সিডেন্টে হয়েছিল, আর তারপর থেকেই তার জীবন যেন বদলে গিয়েছিল। এখন সে একা ছিল, কিন্তু তার কাছে সবকিছু ছিল: টাকা, ক্ষমতা আর একটা বড় কোম্পানি। কিন্তু এসবের পরেও তার কাছে যা ছিল না, তা ছিল শুধু শান্তি। কারণ তার প্রতি মুহূর্ত মনে হতো যে কেউ তাকে দেখছে, কেউ তার পিছু নিচ্ছে, আর এই ভয়েই তাকে প্রতি রাত জাগিয়ে রাখত। সেই শহরেরই একটা সরু গলিতে থাকত একটা ছেলে। তার বয়স ২৮ বছর এবং নাম ছিল রাহুল। সে রোজ সকালে নিজের ঠেলায় সবজি নিয়ে বেরোত আর পুরো এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করত। তার চেহারা সাধারণ ছিল, কিন্তু তার চোখে একটা সততা আর পরিশ্রমের ঝলক ছিল। সে সাধারণত বেশি পড়াশোনা করা ছিল না, কিন্তু যতটুকু ছিল ততটুকু বুদ্ধিমান অবশ্যই ছিল। লোকেরা তাকে পছন্দ করত, কারণ সে সৎ ছিল, কখনো ঠকাত না, আর সবসময় সঠিক দামে সবজি বিক্রি করত। রাহুলের স্বপ্ন ছিল যে একদিন সে নিজের জীবন বদলে দেবে, কিন্তু এখন সে নিজের রুটি রোজগারে ব্যস্ত ছিল, রোজগার জীবনেই জড়িয়েছিল। গত কয়েক মাস ধরে সে একটা বিশেষ এলাকায় রোজ যেত, আর সেখানেই ছিল সেই বাংলো যেখানে সেই মহিলা থাকত। রাহুল অনেকবার সেই বাড়ির গেট দেখেছিল, অনেকবার সে সেই মহিলাকে দূর থেকে দেখেছিল, কিন্তু কখনো কথা বলার সাহস হয়নি। তার সবসময় মনে হতো যে সে তার দুনিয়া থেকে অনেক আলাদা, কিন্তু হয়তো কপালে অন্য কিছু লেখা ছিল। সেদিন যখন রাহুল নিজের ঠেলা ঠেলতে ঠেলতে সেই বাংলোর সামনে দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ গেট খুলে গেল, আর ভিতর থেকে এক চাকর তাকে ডাক দিল।
রাহুল একটু চমকে গেল। সে ভেবেছিল হয়তো কেউ সবজি কিনতে চাইবে। সে ধীরে ধীরে ঠেলা নিয়ে ভিতরে গেল। যেই সে ভিতরে পৌঁছল, তার চোখ ঝলসে গেল। চারদিকে আলিশান সাজসজ্জা, বড় লন, আর একটা অদ্ভুত নীরবতা। যেন এই বাড়িতে সবকিছু আছে, কিন্তু তাও কিছু অভাব আছে। তখন সামনে থেকে সেই মহিলা এলো। সাদা শাড়িতে খুব শান্ত, কিন্তু তার চোখে সেই ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। রাহুল ঝুঁকে নমস্তে করল আর জিজ্ঞাসা করল, কি চাই ম্যাডাম? মহিলা কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকল, যেন তাকে যাচাই করছিল। তারপর ধীর কণ্ঠে বলল, তুমি রোজ এখান দিয়ে যাও না? রাহুল একটু ঘাবড়ে গেল, কিন্তু বলল, জি ম্যাডাম। মহিলা গভীর শ্বাস নিল আর তারপর হঠাৎ বলল, আমার তোমার কাছে একটা কাজ আছে। রাহুল ভেবেছিল হয়তো কোনো জিনিস আনতে হবে। কিন্তু যা সে পরের মুহূর্তে শুনল, তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। মহিলা বলল, যদি তুমি আজ রাতে আমার বাড়িতে থেকে যাও, তাহলে আমি তোমাকে 10 লাখ দেব। রাহুলের কান যেন বিশ্বাসই করতে পারছিল না। সে ভেবেছিল হয়তো সে ভুল শুনেছে। সে হোঁচট খেয়ে জিজ্ঞাসা করল, কি? মহিলা তার চোখের দিকে তাকিয়ে আবার বলল, হ্যাঁ, 10 লাখ। শুধু এক রাত আমার সাথেই বাড়িতে থেকে যাও। রাহুলের মনে একসাথে অনেক প্রশ্ন উঠতে লাগল। সে বুঝতে পারছিল না যে একজন ধনী মহিলা তার কাছে এমন কেন বলছে। এটা কি কোনো ফাঁদ, নাকি সত্যিই তার সাহায্য দরকার? তার মনে ভয়ও ছিল, আর টাকার লোভও। 10 লাখ তার কাছে একটা স্বপ্ন ছিল, কিন্তু সে কোনো খারাপ কাজ করতে চাইত না। সে সাহস জোড়ো করে জিজ্ঞাসা করল, ম্যাডাম, আপনি আমার কাছে এটা কেন চাইছেন? মহিলার চোখে হঠাৎ চোখের জল এলো। সে ধীরে ধীরে বলল, কারণ আমি একা, আর আমার ভয় লাগছে। এটা শুনে রাহুল একটু শান্ত হল, কিন্তু তার সন্দেহ এখনও শেষ হয়নি। মহিলা আরও বলল, আমার শত্রু আছে, খুব তাকাতওয়ালা। তারা আমাকে ক্ষতি করতে চায়, আর আজ রাতে আমার মনে হচ্ছে কিছু হতে চলেছে। রাহুল এখন পুরোপুরি বিভ্রান্ত হয়ে গিয়েছিল। একদিকে তার মানবতা তাকে বলছিল যে তাকে সেই মহিলাকে সাহায্য করতে হবে, আর অন্যদিকে তার ভয় তাকে আটকাচ্ছিল। কিন্তু মহিলার চোখে যে সততা আর ভয় ছিল, তা তাকে ভিতর পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল। কয়েক মুহূর্তের নীরবতার পর রাহুল গভীর শ্বাস নিল আর বলল, ঠিক আছে ম্যাডাম, আমি থেকে যাব। মহিলার চেহারায় প্রথমবার হালকা স্বস্তি দেখা দিল। সে তৎক্ষণাৎ বলল, তোমাকে ভয় পাওয়ার দরকার নেই, আমি তোমাকে কিছু হতে দেব না। কিন্তু রাহুল জানত যে আসল বিপদ কোথাও অন্য জায়গা থেকে আসছে। রাত ধীরে ধীরে গভীর হতে লাগল। বাংলোর বাইরে নীরবতা ছিল, আর ভিতরে একটা অজানা ভয় ছড়িয়ে গিয়েছিল। রাহুল এখন সেই বাড়ির ভিতরে ছিল, যেখানে প্রত্যেক জিনিস খুব সুন্দর ছিল, কিন্তু পরিবেশে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। সে চারদিকে চোখ বুলালো। প্রত্যেক কোণ যেন কোনো গল্প শোনাচ্ছিল। মহিলা তাকে একটা ঘরে বসালো আর বলল, আজকের রাতে আমাদের সতর্ক থাকতে হবে। রাহুল মাথা নাড়াল, কিন্তু তার হৃদয়ের ধড়কন দ্রুত হয়ে গিয়েছিল। বাইরে হাওয়া বইছিল, গাছের ডালপালা নড়ছিল, আর মনে হচ্ছিল যেন কেউ এই বাড়িকে দূর থেকে দেখছে। রাহুল জানালা দিয়ে বাইরে তাকালো। তখন তার কিছু অদ্ভুত মনে হলো, যেন কোনো ছায়া দূরে দাঁড়িয়ে আছে। সে তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল আর নিজেকে সামলানোর চেষ্টা করল। ভিতরে মহিলাও অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছিল। দুজনের মধ্যে নীরবতা ছিল, কিন্তু সেই নীরবতায় হাজারো প্রশ্ন লুকিয়েছিল। হঠাৎ বাড়ির এক কোণ থেকে হালকা একটা আওয়াজ এলো। রাহুল চমকে উঠল। সে তৎক্ষণাৎ সেই দিকে তাকালো। মহিলাও ভয় পেয়ে গেল। তার শ্বাস দ্রুত হয়ে গেল। রাহুল ধীরে ধীরে সেই আওয়াজের দিকে এগোল। তার প্রত্যেক পদক্ষেপ সতর্কতার সাথে এগোচ্ছিল। যেই সে সেই ঘরের কাছে পৌঁছল, আওয়াজ বন্ধ হয়ে গেল। সে দরজা খুলল, তখন ভিতরে কেউ ছিল না, কিন্তু জানালা খোলা ছিল আর পর্দা হাওয়ায় নড়ছিল। রাহুলের কপালে ঘাম এলো। সে জানালা বন্ধ করল আর ফিরে মহিলার কাছে এলো। দুজনের চোখে এখন স্পষ্ট ভয় ছিল। এটা স্রেফ এক রাত ছিল না, এটা একটা পরীক্ষা ছিল। একটা এমন খেলা যেখানে জানা ছিল না কে কখন আক্রমণ করে দেবে। রাত এখনও শুরু হয়েছিল, আর ভয় আগেই নিজের জায়গা করে নিয়েছিল। রাহুল এখন বুঝে গিয়েছিল, যে সিদ্ধান্ত সে নিয়েছে সেটা সহজ নয়, কিন্তু এখন পিছিয়ে যাওয়া সম্ভব ছিল না। কারণ এই বাড়িতে এখন শুধু সে আর সেই মহিলা ছিল না, বরং তাদের সাথে ছিল এক অজানা বিপদ, যা যে কোনো মুহূর্তে সামনে আসতে পারত। রাত এখন পুরোপুরি গভীর হয়ে গিয়েছিল। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছিল, কিন্তু সেই বাংলোর ভিতরে সময় যেন থেমে গিয়েছিল। রাহুল আর সেই মহিলা একই ঘরে বসেছিল, কিন্তু দুজনের মধ্যে নীরবতার একটা মোটা দেয়াল দাঁড়িয়েছিল। বাইরে হাওয়া জোরে হয়ে গিয়েছিল, আর গাছের ডালপালা জানালায় ঠোকর দিচ্ছিল। প্রত্যেক আওয়াজ হৃদয়ের ধড়কনকে আরও দ্রুত করে দিত। রাহুল বারবার দরজার জানালার দিকে তাকাচ্ছিল, যেন যে কোনো মুহূর্তে কিছু ঘটতে চলেছে। মহিলা ধীরে ধীরে বলল, তুমি চাইলে ঘুমিয়ে নিতে পারো। রাহুল হালকা হাসল,
কিন্তু তার হাসিতে অস্থিরতা স্পষ্ট ঝলকাচ্ছিল। সে উত্তর দিল, এমন রাতে ঘুম আসে না ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। এটা শুনে মহিলা কয়েক মুহূর্ত তাকে দেখতে থাকল। তার চোখে প্রথমবার ভয়ের সাথে বিশ্বাসের একটা হালকা ঝলক দেখা দিল, যেন তার বিশ্বাস হতে শুরু করেছিল যে আজকের রাতে সে একা নয়। কিছুক্ষণ পর মহিলা নিজেই কথা শুরু করল। হয়তো সে নিজের ভিতর জমে থাকা ভয় বাইরে বের করতে চাইছিল। সে ধীর কণ্ঠে বলল, তুমি জানো আমার স্বামীর মৃত্যু কিভাবে হয়েছিল? রাহুল মাথা নাড়িয়ে না বলে উত্তর দিল। মহিলা একটা গভীর শ্বাস নিল আর বলল, সবাই মনে করে যে সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু সত্যি হল সেটা একটা পরিকল্পিত খুন ছিল। এটা শুনে রাহুলের চেহারায় বিস্ময় ছড়িয়ে গেল। সে মনোযোগ দিয়ে তার কথা শুনতে শুরু করল। মহিলা আরও বলল, আমার স্বামীর কোম্পানি খুব বড় ছিল, আর তাদের কিছু পার্টনার ছিল যারা সবসময় টাকার পিছনে ছুটত। যখন তারা খারাপ কাজ করতে মানা করল, তখন তারা আমার স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দিল। তার কণ্ঠ কাঁপছিল। কিন্তু তাতে রাগও স্পষ্ট ঝলকাচ্ছিল। আমি সব বুঝে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না। আর তারপর থেকে সেই লোকেরা আমাকেও শেষ করতে চায়, যাতে পুরো কোম্পানি তাদের হাতে চলে যায়। ঘরে আবার নীরবতা ছড়িয়ে গেল। রাহুল এখন পুরোপুরি বুঝে গিয়েছিল যে ব্যাপারটা কতটা গুরুতর। এটা স্রেফ একটা ভয় ছিল না, এটা সত্যি জীবনের বিপদ ছিল। সে কিছুক্ষণ ভেবে বলল, তাহলে আপনি পুলিশকে কেন বলেননি? মহিলা হালকা হাসল, কিন্তু সেই হাসি যন্ত্রণায় ভরা ছিল। টাকা আর ক্ষমতা সবকিছু কিনে নিতে পারে রাহুল, এখান পর্যন্ত সত্যিও। রাহুলের কাছে এর কোনো উত্তর ছিল না। তখন হঠাৎ বাইরে গেটের কাছে কোনো জিনিস পড়ার আওয়াজ এলো। দুজনেই একদম চমকে গেল। মহিলা ভয়ে রাহুলের হাত চেপে ধরল। তার চাপ এতটা শক্ত ছিল যেন সে নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছিল। রাহুল ধীরে ধীরে বলল, আপনি এখানেই থাকুন, আমি দেখছি। সে ধীরে ধীরে বাইরের দিকে এগোল। তার প্রত্যেক পদক্ষেপ খুব সতর্কতার সাথে এগোচ্ছিল, যেন সে কোনো ফাঁদে পড়া থেকে বাঁচছিল। যেই সে গেটের কাছে পৌঁছাল, সে দেখল যে একটা বড় ফুলের টব মাটিতে পড়ে আছে। আশপাশে কেউ ছিল না, কিন্তু হাওয়া এতটা জোরেও ছিল না যে টব নিজে থেকে পড়ে যায়। রাহুলের মনে সন্দেহ আরও গভীর হয়ে গেল। সে চারদিকে চোখ বুলাল, কিন্তু অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। সে ফিরে ভিতরে এলো, তখন মহিলার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তার চোখ দরজায় আটকে ছিল, যেন সে কোনো খারাপ খবরের অপেক্ষা করছিল। রাহুল তাকে শান্ত করে বলল, কেউ নেই, হয়তো হাওয়ার জন্য পড়েছে। কিন্তু তার নিজের হৃদয়েও এই কথাটা পুরোপুরি ঠিক লাগছিল না। রাত ধীরে ধীরে আরও ভারী হয়ে যাচ্ছিল। প্রত্যেক মিনিট যেন ঘণ্টার মতো লাগছিল। দুজন এখন একে অপরের কাছে বসে গিয়েছিল। ভয় তাদের কাছে নিয়ে এসেছিল। কিছুক্ষণ পর হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাংলো অন্ধকারে ডুবে গেল। মহিলা ভয়ে কেঁপে উঠল, আর তৎক্ষণাৎ রাহুলের আরও কাছে চলে এলো। রাহুল জেব থেকে নিজের ছোট টর্চ বের করে তা অন করল। হালকা আলো ঘরে ছড়িয়ে গেল, কিন্তু সেই আলোতেও অন্ধকার যেন লুকিয়েছিল। তখন ওপরের তলা থেকে পায়ের হালকা হালকা আওয়াজ শোনা গেল, যেন কেউ ধীরে ধীরে হাঁটছে। রাহুলের হৃদয়ে দ্রুত ধরকাতে লাগল। সে মহিলার দিকে তাকালো আর ইশারায় তাকে শান্ত থাকতে বলল। তারপর সে টর্চ নিয়ে সিঁড়ির দিকে এগোল। প্রত্যেক পদক্ষেপের সাথে তার শ্বাস ভারী হয়ে যাচ্ছিল। যেই সে ওপরে পৌঁছল, আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। সে চারদিকে টর্চ ঘোরাল, কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু খালি ঘর আর নীরব দেয়াল। কিন্তু একটা ঘরের দরজা একটু খোলা ছিল। রাহুল ধীরে ধীরে সেই দরজার কাছে গেল আর তা পুরোপুরি খুলল। ভিতরে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু জানালা খোলা ছিল আর পর্দা হাওয়ায় নড়ছিল। এটা সেই দৃশ্য ছিল যা সে নিচে দেখেছিল। এখন এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে কেউ এই বাড়িতে ঢোকার চেষ্টা করছে, অথবা হয়তো আগে থেকেই ভিতরে আছে। রাহুল তৎক্ষণাৎ নিচে ফিরে এলো। মহিলা এখন পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। তার চোখে চোখের জল ছিল আর কণ্ঠ কাঁপছিল। কেউ আছে উপরে? রাহুল কঠিন স্বরে বলল। হতে পারে, কিন্তু আপনি ভয় পাবেন না। যতক্ষণ আমি আছি কেউ আপনাকে হাত দিতে পারবে না। এটা শুনে মহিলার চেহারায় একটা অদ্ভুত স্বস্তি এলো, যেন তার প্রথমবার কারো উপর বিশ্বাস হয়েছিল। রাত এখন তার সবচেয়ে ভয়ঙ্কর মোড়ে ছিল, কিন্তু এই ভয়ের মাঝেই দুজনের মধ্যে একটা অজানা সম্পর্ক তৈরি হতে লাগল। রাহুল এখন শুধু একজন সবজি বিক্রেতা ছিল না, সে সেই মহিলার জন্য একটা সাহারা হয়ে উঠেছিল। আর মহিলাও এখন কার জন্য শুধু একজন ধনী মহিলা ছিল না, বরং এমন একজন মানুষ ছিল যে ভিতর থেকে ভেঙে পড়েছিল আর যার কারণ নিজের দরকার ছিল। ধীরে ধীরে সময় কাটতে লাগল, আর শেষ পর্যন্ত সকালের প্রথম কিরণ জানালা দিয়ে ভিতরে এলো, যেন কেউ এই ভয়ঙ্কর রাতের সমাপ্তি করে দিয়েছিল। দুজনে একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ক্লান্তি ছিল, কিন্তু সাথে একটা স্বস্তিও ছিল।
রাহুল গভীর শ্বাস নিল আর বলল, মনে হয় এখন সব ঠিক আছে। মহিলা হালকা হাসি দিল, কিন্তু তার চোখে এখনও অনেক প্রশ্ন ছিল। রাহুল উঠে যেতে লাগল। সে নিজের ঠেলা তুলে নেওয়ার কথা বলল আর দরজার দিকে এগোল, কিন্তু তখন মহিলা তাকে ডাক দিল, দাঁড়াও রাহুল। তার কণ্ঠে এখন ভয় ছিল না, বরং একটা ধীরতা আর সিদ্ধান্ত ছিল। রাহুল ঘুরে তার দিকে তাকাল। মহিলা ধীরে ধীরে তার কাছে এলো আর বলল, তুমি শুধু আজকের রাতের জন্য নয়, বরং চিরকালের জন্য আমার সাথে থাকতে পারো। রাহুল অবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করল, কি মানে? মহিলা তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে আমার কোম্পানিতে চাকরি দিতে চাই। আমি তোমাকে অনেক দিন ধরে দেখছি। তোমার সততা আর পরিশ্রম আমার পছন্দ হয়েছে। রাহুলের কাছে এটা কোনো স্বপ্নের মতো ছিল। এক রাতে তার পুরো জীবন বদলে যাওয়ার ছিল। কিন্তু এই সিদ্ধান্ত সহজ ছিল না, কারণ এখন এটা স্রেফ একটা চাকরি ছিল না। এটা একটা নতুন দুনিয়ায় পা রাখার মতো ছিল, যেখানে বিপদও ছিল আর সুযোগও। সকালের হালকা রোদ এখন পুরো বাংলোতে ছড়িয়ে গিয়েছিল। রাতের ভয় যেন ধীরে ধীরে শেষ হচ্ছিল, কিন্তু তার পিছনে যে প্রশ্ন আর পরিবর্তন রয়ে গিয়েছিল, সেগুলো এখন সামনে দাঁড়িয়েছিল। রাহুল দরজার কাছে দাঁড়িয়েছিল। তার হাতে তার ঠেলা ছিল, কিন্তু তার পা যেন থেমে গিয়েছিল। তার সামনে দাঁড়ানো মহিলার চোখে এখন ভয় ছিল না, বরং একটা অদ্ভুত আত্মবিশ্বাস আর আশা ছিল। সে যা বলেছিল সেটা রাহুলের মাথায় বারবার গুঞ্জন করছিল, আমি তোমাকে আমার কোম্পানিতে চাকরি দিতে চাই। রাহুলের কাছে এসব আচমকা ছিল। সে বুঝতে পারছিল না যে এক রাতে তার ভাগ্য এভাবে কিভাবে বদলে যেতে পারে। সে ধীরে ধীরে বলল, ম্যাডাম, আমি তো স্রেফ একজন সবজি বিক্রেতা। আমি কোম্পানির কাজের কি জানি? মহিলা হালকা হাসল। সেই হাসি এখন আগের মতো ভাঙা ছিল না, বরং তাতে বিশ্বাস ছিল। সে বলল, আমি জানি তুমি কি আর কি করতে পারো। আমি তোমাকে অনেক মাস ধরে দেখছি। তুমি প্রতিদিন এই এলাকায় আসো। কখনো কারো থেকে বেশি টাকা নাও না, কখনো কাউকে ঠকাও না, আর সবচেয়ে বড় কথা, তুমি ভয় পেয়েও সঠিক কাজ করো। এমন লোক খুব কম হয় রাহুল। তার কথাগুলো সরাসরি রাহুলের হৃদয়ে পৌঁছাচ্ছিল। তার প্রথমবার মনে হলো যে কেউ তাকে এতটা মনোযোগ দিয়ে দেখছে, বুঝছে। রাহুল কয়েক মুহূর্ত চুপ করে রইল। সে নিজের জীবনের কথা ভাবল। সরু গলি, রোজকার সংগ্রাম, রোদে ঠেলা ঠেলা, আর তারপর সামনেই সুযোগ, একটা নতুন জীবন। কিন্তু এর সাথে বিপদও জড়িয়েছিল। সে মহিলার দিকে তাকালো আর জিজ্ঞাসা করল, আর আপনার শত্রু? মহিলার চেহারা একটু গম্ভীর হয়ে গেল। সে বলল, হ্যাঁ, তারা আছে আর থাকবে। কিন্তু আমার এমন একজন মানুষের দরকার যার উপর আমি বিশ্বাস করতে পারি। আর আমার মনে হয় তুমিই সেই। এটা শুনে রাহুলের ভিতরে কিছু বদলাতে লাগল। ভয় এখনও ছিল, কিন্তু তার উপর একটা নতুন দায়িত্ব আর আত্মবিশ্বাস জয়ী হয়ে উঠছিল। সে গভীর শ্বাস নিল আর বলল, যদি আপনি আমার উপর বিশ্বাস করেন, তাহলে আমি চেষ্টা করব যাতে আমি সেই বিশ্বাসের উপর খাড়া উঠি। মহিলার চেহারায় সন্তোষের একটা হালকা ঝলক এলো। সে তৎক্ষণাৎ নিজের ম্যানেজারকে ফোন করল আর বলল, আজ থেকে রাহুল আমাদের কোম্পানিতে কাজ করবে। তার সব দায়িত্ব আমার। ফোন করে সে রাহুলের দিকে তাকালো আর বলল, এখন তোমার নতুন জীবন শুরু হচ্ছে। রাহুলের কাছে এসব কোনো স্বপ্নের মতো ছিল। সে বাংলো থেকে বাইরে বেরোলো, কিন্তু আজ তার পা আগের মতো ভারী ছিল না। তার ভিতরে একটা নতুন শক্তি ছিল। সেই দিন দুপুরে সে প্রথমবার সেই বড় কোম্পানির অফিসে পৌঁছালো। উঁচু বিল্ডিং, কাঁচের দেওয়াল, ভিতরে আসা যাওয়া করা লোকেরা, সবকিছু তার কাছে নতুন ছিল। সে একটু ঘাবড়ে ছিল, কিন্তু তার চেহারায় একটা জেদও ছিল, যেন সে নিজেকে প্রমাণ করতে চাইছিল। যেই সে ভিতরে গেল, রিসেপশনে বসা লোকেরা তাকে দেখে একটু অবাক হয়ে গেল। তার কাপড় সাধারণ ছিল, তার ভঙ্গি আলাদা ছিল। কিন্তু যখন সে নিজের নাম বলল আর বলল যে ম্যাডাম তাকে ডেকেছেন, তখন সবার ব্যবহার বদলে গেল। তাকে তৎক্ষণাৎ ভিতরে পাঠানো হলো। অফিসের ভিতরের পরিবেশ খুব প্রফেশনাল ছিল। লোকেরা নিজেদের কাজে ব্যস্ত ছিল। কিন্তু যখন রাহুল সেখান দিয়ে গেল, তখন অনেক চোখ তার দিকে উঠল। কিছুতে কৌতূহল ছিল, কিছুতে সন্দেহ, আর কিছুতে ঈর্ষা। কারণ সবাই জানত যে সে সরাসরি মালিকের সুপারিশে এসেছে। মহিলা নিজের কেবিনে বসেছিল। যেই রাহুল ভিতরে এলো, সে তাকে বসতে ইশারা করল আর বলল, ঘাবড়াবে না, শুরুতে সব নতুন লাগবে, কিন্তু তুমি তাড়াতাড়ি শিখে যাবে। সে রাহুলকে কোম্পানির সম্পর্কে বিস্তারিত বলল, কাজ কিভাবে হয়, কারা কারা আছে, আর সবচেয়ে জরুরি যে কার ওপর বিশ্বাস করতে হবে আর কার ওপর নয়। রাহুল মনোযোগ দিয়ে প্রত্যেক কথা শুনছিল। তার চোখে একাগ্রতা ছিল। সে প্রত্যেক ছোট কথা বোঝার চেষ্টা করছিল। ধীরে ধীরে সে কাজ শুরু করল। শুরুতে তাকে ছোট ছোট কাজ দেওয়া হয়েছিল, ফাইল সামলানো, ডেটা দেখা, লোকেদের সাথে কথা বলা। কিন্তু সে প্রত্যেক কাজ পুরো সততা আর পরিশ্রম দিয়ে করেছিল। সে দেরি করে অফিসে থাকত, নতুন জিনিস শিখত, আর কখনো অভিযোগ করত না। কয়েকদিনের মধ্যেই লোকেরা লক্ষ্য করতে লাগল যে সে স্রেফ একটা সাধারণ ছেলে নয়, তার মধ্যে কিছু আলাদা আছে।
তার চিন্তা স্পষ্ট ছিল আর তার ইচ্ছা মজবুত ছিল। কিন্তু যেখানে প্রশংসা হয় সেখানে ঈর্ষাও হয়। কোম্পানিতে কিছু লোক এমন ছিল যারা তাকে পছন্দ করত না, বিশেষ করে সেই লোকেরা যারা আগে থেকে মহিলার বিরুদ্ধে ছিল। তাদের মনে হলো যে রাহুল তাদের জন্য বিপদ হয়ে উঠতে পারে। তারা ধীরে ধীরে তার বিরুদ্ধে সাজসজ্জা শুরু করল, কখনো তার কাজে ভুল বের করা, কখনো তার সম্পর্কে গুজব ছড়ানো। কিন্তু রাহুল প্রত্যেকবার নিজের কাজ দিয়ে উত্তর দিত। সে চুপ থাকত, কিন্তু তার কাজ বলত। মহিলাও তাকে মনোযোগ দিয়ে দেখছিল। সে প্রতিদিন তার ভিতরে হওয়া পরিবর্তন অনুভব করছিল। তাকে এখন স্রেফ একজন সাহায্যকারী নয়, বরং একটা মজবুত সঙ্গী মনে হতে লাগল। একদিন যখন অফিসে সবাই চলে গিয়েছিল, রাহুল এখনও কাজ করছিল। মহিলা তার কাছে এলো আর বলল, তুমি ক্লান্ত হও নাকি? রাহুল হেসে বলল, ক্লান্ত হই ম্যাডাম, কিন্তু থামতে চায় না। এটা শুনে মহিলা কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, তুমি খুব আলাদা রাহুল। সেই দিনের পর তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হতে লাগল। এখন তারা স্রেফ বস আর কর্মচারী ছিল না, তাদের মধ্যে একটা বোঝাপড়া, একটা যোগাযোগ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু এই যোগাযোগ দেখে কোম্পানির শত্রুরা আরও সক্রিয় হয়ে উঠেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এখন রাহুলকে সরানো জরুরি, কারণ সে তাদের রাস্তার সবচেয়ে বড় বাধা হয়ে উঠেছিল। রাহুলের এখনও এই কথার আন্দাজ ছিল না যে সে কোন খেলার অংশ হয়ে গিয়েছে, কিন্তু তার জীবন এখন বদলে গিয়েছিল। আর এই পরিবর্তন তাকে এমন একটা দিকে নিয়ে যাচ্ছিল যেখান থেকে ফিরে আসা সহজ ছিল না। কোম্পানির উঁচু ইমারত এখন রাহুলের কাছে স্রেফ কাজের জায়গা ছিল না, সেটা তার নতুন পরিচয় হয়ে উঠেছিল। কিন্তু এই পরিচয়ের সাথে তার চারদিকে অদৃশ্য শত্রুদের একটা জালও বোনা হয়ে গিয়েছিল। রাহুল দিন রাত পরিশ্রম করছিল। তার লাগান আর সততা এখন স্রেফ মহিলার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং কোম্পানির অনেক বড় ক্লায়েন্ট আর কর্মচারীরাও তাকে লক্ষ্য করতে শুরু করেছিল। সে প্রত্যেক সমস্যার সমাধান খুঁজে নিত, প্রত্যেক কঠিনতাকে চ্যালেঞ্জের মতো নিত। আর এই কথাটাই কিছু লোককে সবচেয়ে বেশি খচাত, বিশেষ করে সেই লোকেরা যারা বছরের পর বছর কোম্পানিতে ছিল কিন্তু কখনো এগোতে পারেনি। তাদের মনে হতো যে একজন সবজি বিক্রেতা ছেলে কিভাবে এত তাড়াতাড়ি সবার বিশ্বাস জিতে নিতে পারে। অফিসের এক কোনায় প্রায়ই কিছু লোক জড়ো হতো আর ধীর কণ্ঠে রাহুলের বিরুদ্ধে কথা বলত। এই ছেলেটা সরল নয়, ম্যাডামকে নিজের জালে ফাঁসিয়ে নিয়েছে। যদি এভাবেই এগোতে থাকে তাহলে আমরা সবাই শেষ হয়ে যাব। তাদের কথায় ভয় কম আর ঈর্ষা বেশি ছিল। আর এই ঈর্ষাই ধীরে ধীরে একটা বিপজ্জনক সাজসজ্জায় বদলে যেতে লাগল। অন্যদিকে মহিলাও এখন রাহুলকে আলাদা চোখে দেখতে শুরু করেছিল। আগে যেখানে সে তাকে স্রেফ একজন বিশ্বাসযোগ্য মানুষ মনে করত, এখন তার হৃদয়ে তার জন্য কিছু আরও জন্ম নিতে শুরু করেছিল। সে প্রায়ই নিজের কেবিন থেকে বাইরে এসে তাকে কাজ করতে দেখত। তার চেহারায় পরিশ্রমের ঝলক আর চোখে একটা সততা তাকে ভিতর পর্যন্ত ছুঁয়ে যেত। একদিন সে রাহুলকে নিজের কেবিনে ডেকে পাঠালো। তার কণ্ঠে একটা অদ্ভুত নরমতা ছিল। রাহুল, কি তুমি কখনো ভেবেছ যে জীবন তোমাকে এখানে কেন নিয়ে এসেছে? রাহুল একটু চমকে গেল। সে হালকা হেসে বলল, হয়তো কপাল, নয়তো আপনার দয়া। মহিলা মাথা নাড়াল। না, এটা স্রেফ কপাল নয়, এটা তোমার পরিশ্রম, তোমার সততা। তার শব্দে স্রেফ প্রশংসা ছিল না, বরং একটা গভীর অনুভূতি ছিল। রাহুল তার চোখে তাকাল। প্রথমবার তার মনে হলো যে এই সম্পর্ক স্রেফ কাজে সীমাবদ্ধ থাকেনি, তাদের মধ্যে কিছু আরও আছে যা ধীরে ধীরে মজবুত হচ্ছে। কিন্তু এই অনুভূতি যতটা সুন্দর ছিল ততটাই বিপজ্জনকও ছিল, কারণ বাইরের দুনিয়া এটাকে সহজে মেনে নেবে না। সেই সন্ধ্যায় কোম্পানির শত্রুরা নিজেদের প্রথম বড় চাল চালল। তারা কোম্পানির একটা বড় প্রজেক্টে জেনে শুনে গোলমাল করে দিল, আর সব প্রমাণ এমনভাবে তৈরি করল যাতে সন্দেহ সরাসরি রাহুলের উপর যায়। পরের দিন অফিসে হইচই শুরু হয়ে গেল। ফাইলে গোলমাল ছিল, ক্লায়েন্ট অসন্তুষ্ট ছিল, আর সবার নজর রাহুলের উপর আটকে গেল। কিছু লোক তো খোলাখুলি তার বিরুদ্ধে বলতে লাগল, আমাদের আগেই জানা ছিল এই ছেলেটা বিশ্বাসের যোগ্য নয়। রাহুল নিজেই অবাক হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না যে এসব কিভাবে হয়েছে। সে নিজের সাফাই দেওয়ার চেষ্টা করল, কিন্তু পরিস্থিতি তার বিরুদ্ধে ছিল। তখন মহিরা সেখানে এলো। তার উপস্থিতিতে পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। সে সবার কথা শুনল আর তারপর কঠিন কণ্ঠে বলল, যতক্ষণ না আমি সত্যি জানি, কেউ রাহুলের ওপর আঙুল তুলবে না। তার চোখে রাগ ছিল, কিন্তু সাথে রাহুলের জন্য অটুট বিশ্বাসও ছিল। সে রাহুলকে নিজের কেবিনে ডেকে নিল। দরজা বন্ধ হতেই কয়েক মুহূর্ত দুজন চুপ রইল। তারপর মহিলা ধীরে ধীরে জিজ্ঞাসা করল, সত্যি বলো রাহুল, এটা কি তুমি করেছ? রাহুলের চোখে সরল সততা ছিল। সে বিনা দ্বিধায় বলল, যদি আমি এমন করতাম তাহলে এখানে দাঁড়িয়েও থাকতাম না। তার শব্দে এতটা দৃঢ়তা ছিল যে মহিলার চেহারায় হালকা হাসি এলো। সে বলল, আমি জানতাম। সেই দিনের পর মহিলা নিজে এই ব্যাপারের তদন্ত শুরু করল। সে প্রত্যেক ফাইল, প্রত্যেক ইমেল আর প্রত্যেক কর্মচারীর গতিবিধি বুঝে দেখতে শুরু করল। রাহুলও তার সাথে লেগে রইল। দুজনে মিলে সত্যি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছিল।
আর এই সময় তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়ে যাচ্ছিল। এখন তারা স্রেফ একে অপরের ওপর বিশ্বাস করত না, বরং একে অপরকে বুঝতেও শুরু করেছিল। অনেকবার দেরি রাত পর্যন্ত অফিসে কাজ করতে করতে তারা নিজেদের জীবনের কথাও বলতে লাগল। রাহুল নিজের সংগ্রামের কথা বলত, নিজের মায়ের স্বপ্নের কথা, আর মহিলা নিজের অতীতের ক্ষতগুলো ধীরে ধীরে খুলতে লাগল। তার শব্দে যন্ত্রণা ছিল, কিন্তু রাহুলের সাথে সেই যন্ত্রণা হালকা লাগতে লাগল। এক রাতে যখন তারা দুজন অফিসে একা ছিল, হঠাৎ মহিলা বলল, যদি সেই রাতে তুমি আমার বাড়িতে না আসতে, তাহলে হয়তো আমি আজ বেঁচে থাকতাম না। রাহুল তার দিকে তাকালো আর শান্ত কণ্ঠে বলল, আর যদি আপনি আমাকে সুযোগ না দিতেন, তাহলে হয়তো আমি আজও সেখানেই থাকতাম যেখানে ছিলাম। দুজনের চোখে একটা অদ্ভুত ঝলক ছিল, যেন তারা একে অপরের মধ্যে নিজেদের জীবনের অংশ খুঁজে পেয়েছিল। কিন্তু সেই মুহূর্তে বাইরে একটা গাড়ি এসে থামল। কিছু লোক তাড়াতাড়ি অফিসের দিকে এগিয়ে এলো। তাদের চেহারা কঠিন ছিল আর উদ্দেশ্য বিপজ্জনক ছিল। এরাই সেই লোকেরা ছিল যারা অনেক দিন ধরে এই কোম্পানিকে নিজেদের দখলে নিতে চাইত। তারা সরাসরি ভিতরে ঢুকে হাঙ্গামা শুরু করে দিল। এখন অনেক হয়েছে, এই কোম্পানি এখন আমাদের হবে। পরিবেশ আচমকা টেনশনে ভরে গেল। কর্মচারীরা ঘাবড়ে গেল। মহিলা তাদের সামনে দাঁড়িয়ে গেল। কিন্তু এবার পরিস্থিতি আগের থেকে আরও গুরুতর ছিল। তাদের মধ্যে একজন লোক এগিয়ে এসে তাকে ধমকালো। তখন রাহুল তাদের মাঝে এসে দাঁড়ালো। তার চোখে ভয় ছিল না, বরং একটা অদ্ভুত সাহস ছিল। সে বলল, যতক্ষণ আমি আছি, আপনাদের মধ্যে কেউ এদের হাট দিতে পারবে না। এটা শুনে তারা হেসে উঠল, কিন্তু রাহুল নিজের জায়গা থেকে নড়ল না। পরিস্থিতি খারাপ হতে দেখে তাদের মধ্যে একজন মহিলাকে ধরার চেষ্টা করল, কিন্তু তার আগেই সে তাকে ছুঁতে পারার আগে রাহুল তাকে জোরে ধাক্কা দিল। সেখানে হইচই শুরু হয়ে গেল। কিছুক্ষণের ধাক্কাধাক্কির পর সিকিউরিটিও এসে পড়ল আর সেই লোকেদের বাইরে বের করে দিল। কিন্তু যেতে যেতে তারা একটা কথা বলে গেল, এটা শেষ হয়নি এখনো। অফিসে আবার নীরবতা ছড়িয়ে গেল। মহিলার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু রাহুল তার সামনে মজবুতভাবে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে বলল, এখন ভয় পাওয়ার দরকার নেই। মহিলা তার দিকে তাকালো। তার চোখে চোখের জল ছিল, কিন্তু এবার সেগুলো ভয়ের ছিল না, সেগুলো অনুভূতির ছিল। সে কিছু না বলে রাহুলের হাত চেপে ধরল। এটা স্রেফ একটা সাহারা ছিল না, এটা একটা ইজহার ছিল। একটা এমন সম্পর্ক যা এখন কোনো নামের মুখাপেক্ষী ছিল না। সেই রাতের পর সবকিছু বদলে গিয়েছিল। শত্রুরা এখন খোলাখুলি সামনে চলে এসেছিল, আর রাহুল আর মহিলাও এখন একে অপরের সাথে দাঁড়িয়েছিল, প্রত্যেক বিপদের বিরুদ্ধে, প্রত্যেক সাজসজ্জার বিরুদ্ধে, আর হয়তো নিজেদের হৃদয়ের বিরুদ্ধেও। কারণ এখন যে সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, সেটা স্রেফ দায়িত্ব ছিল না, বরং ভালোবাসার দোরগোড়ায় দাঁড়িয়েছিল। সেই রাতের পর যেন পুরো গল্প তার দিক বদলে দিয়েছিল। এখন এটা স্রেফ ভয় আর সাজসজ্জার গল্প ছিল না, বরং এটা একটা যুদ্ধ হয়ে উঠেছিল, যেখানে একদিকে ছিল লোভ, ধোঁকা আর ক্ষমতার অহংকার, আর অন্যদিকে ছিল দুজন মানুষ যাদের কাছে স্রেফ সততা, সাহস আর একে অপরের সঙ্গ ছিল। রাহুল এখন পুরোপুরি এই লড়াইয়ের অংশ হয়ে গিয়েছিল। সে বুঝে গিয়েছিল যে এই রাস্তা সহজ নয়, কিন্তু এখন সে পিছিয়ে যাওয়াদের মধ্যে ছিল না। পরের কয়েকদিনে কোম্পানির পরিবেশ পুরোপুরি বদলে গেল। প্রত্যেকের চেহারায় টেনশন ছিল, প্রত্যেকে সতর্ক ছিল, কারণ শত্রুরা এখন খোলাখুলি সামনে চলে এসেছিল। মহিলাও নিজের পুরনো ভয় পিছনে ফেলে দিয়েছিল। এখন সে আগের থেকে অনেক বেশি মজবুত দেখাচ্ছিল। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ ছিল রাহুল, যে তাকে এই অনুভূতি দিয়েছিল যে ভয় পেয়ে বাঁচা কোনো জীবন নয়। কিন্তু আসল লড়াই এখনও বাকি ছিল। রাহুল আর মহিলা মিলে সেই লোকেদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করল। প্রত্যেক ছোট বড় তথ্য জড়ো করা, পুরনো রেকর্ড খুঁজে দেখা, কর্মচারীদের সাথে কথা বলা, এসব একটা ঝুঁকিপূর্ণ কাজ ছিল, কারণ শত্রুদের নজর সবসময় তাদের ওপর ছিল। কিন্তু এবার তারা দুজন একা ছিল না। কিছু বিশ্বস্ত লোকও তাদের সাথে চলে এসেছিল, যারা সত্যের জন্য লড়াই করতে চাইত। ধীরে ধীরে এক এক করে সব রহস্য খুলতে লাগল। কোম্পানির ভিতরেই কিছু লোক সেই শত্রুদের সাথে মিলেছিল, যারা ভিতরের তথ্য বাইরে পৌঁছে দিত। এটা জেনে রাহুলের রাগও এলো আর দুঃখও, কিন্তু সে নিজেকে সামলালো, কারণ এখন আবেগের থেকে বেশি জরুরি ছিল সত্যি সামনে আনা। একদিন রাহুল একটা গুরুত্বপূর্ণ ফাইল পেল, যেখানে সেই সব লোকের নাম ছিল যারা এই সাজসজ্জার অংশ ছিল। এটাই সেই প্রমাণ ছিল যার খোঁজ তারা করছিল। সে তৎক্ষণাৎ মহিলাকে বলল, দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে এখন সময় এসেছে সবকিছু শেষ করার। পরের দিন কোম্পানির বোর্ড মিটিংয়ে সব বড় অফিসার উপস্থিত ছিল।
পরিবেশ গম্ভীর ছিল। যেই মিটিং শুরু হলো, মহিলা উঠে দাঁড়িয়ে সবার সামনে সত্যি রেখে দিল। সে এক একটা নাম নিল, এক একটা প্রমাণ দেখালো। ঘরে নীরবতা ছড়িয়ে গেল। যাদের চেহারায় আগে আত্মবিশ্বাস ছিল, এখন সেখানে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা বাঁচার চেষ্টা করল, কিন্তু এবার তাদের কাছে কোনো রাস্তা ছিল না। আইনও এখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে পুলিশ এলো আর সেই সব লোকেদের গ্রেপ্তার করে নিয়ে গেল। এটা সেই মুহূর্ত ছিল যখন প্রথমবার মহিলা স্বস্তির শ্বাস নিল, যেন তার কাঁধ থেকে বছরের বোঝা নেমে গিয়েছিল। রাহুল তার পাশে দাঁড়িয়েছিল। তার চোখে গর্ব ছিল, কারণ সে শুধু নিজেকে প্রমাণ করেনি, বরং সেই মহিলার জীবনও বদলে দিয়েছিল। কোম্পানি এখন পুরোপুরি নিরাপদ ছিল। লোকেরা এখন রাহুলকে আলাদা চোখে দেখতে শুরু করেছিল। যারা আগে তার ঠাট্টা করত, তারাই এখন তার প্রশংসা করছিল। কিন্তু রাহুলের কাছে সবচেয়ে বড় জয় এটা ছিল না। তার সবচেয়ে বড় জয় সেই বিশ্বাস ছিল যা সে সেই মহিলার হৃদয়ে জিতেছিল। কয়েকদিন পর এক সন্ধ্যায় দুজন সেই বাংলোর লনে বসেছিল, যেখান থেকে এই গল্প শুরু হয়েছিল। এখন সেখানে সেই নীরবতা ছিল, কিন্তু তাতে ভয় ছিল না, বরং একটা স্বস্তি ছিল। মহিলা আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি জানো রাহুল, আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু হয়তো প্রথমবার আমি এমন কিছু পেয়েছি যাকে আমি হারাতে চাই না। রাহুল তার দিকে তাকালো। তার শব্দে যে সত্যি ছিল তা তার হৃদয় ছুঁয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আমিও এখন সেই জীবন চাই না যেখানে আপনি নেই। দুজনের মধ্যে কয়েক মুহূর্ত নীরবতা রইল, কিন্তু এই নীরবতা এখন অনকথিত শব্দে ভরা ছিল। মহিলা তার দিকে ঘুরে বলল, তুমি কি সবসময় আমার সাথে থাকবে? রাহুল বিনা দ্বিধায় তার হাত চেপে ধরল আর বলল, এখন তো এটা প্রশ্নই নয়। তার চোখে যে বিশ্বাস ছিল তা সবকিছু বলে দিয়েছিল। সেই মুহূর্তে দুজন নিজেদের হৃদয়ের কথা বিনা শব্দে বুঝে নিয়েছিল। কয়েক মাস পর সেই বাংলোতেই একটা ছোট কিন্তু খুব সুন্দর বিয়ের অনুষ্ঠান হলো, যেখানে স্রেফ ঘনিষ্ঠ লোকেরা উপস্থিত ছিল। কোনো জাঁকজমক ছিল না, স্রেফ সত্যিকারের ভালোবাসা আর খুশি ছিল। লোকেরা অবাক হয়েছিল যে একজন সবজি বিক্রেতা ছেলে এখন সেই কোম্পানির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, আর সেই মহিলার জীবনসঙ্গীও। কিন্তু যারা তাদের গল্প জানত, তাদের কাছে এটা কোনো অলৌকিকতার থেকে কম মনে হয়নি। এই গল্প স্রেফ ভালোবাসার নয়, বরং বিশ্বাস, পরিশ্রম আর সাহসের ছিল। রাহুল এখন স্রেফ নামের নয়, বরং আসল অর্থে সেই কোম্পানির সাহারা হয়ে উঠেছিল। আর মহিলা এখন একা ছিল না, তার সাথে কেউ ছিল যে প্রত্যেক অবস্থায় তার সাথে দাঁড়িয়েছিল। সময়ের সাথে তাদের জীবন আরও সুন্দর হয়ে উঠেছিল, কিন্তু তারা দুজন কখনো সেই রাতকে ভোলেনি যেদিন সবকিছু শুরু হয়েছিল। সেই এক রাত, যেটা দুজন অচেনাকে একটা এমন সম্পর্ক দিয়েছিল যা প্রত্যেক কঠিনতায় আরও মজবুত হয়ে উঠেছিল। আর হয়তো এটাই এই গল্পের সবচেয়ে সুন্দর কথা ছিল, যে এটা শেষ ছিল না, বরং একটা নতুন শুরু ছিল। একটা এমন শুরু যেখানে ভয়ের জায়গা বিশ্বাস নিয়েছিল, আর একাকিত্বের জায়গা ভালোবাসা নিয়েছিল। তাহলে দোস্ত, এটাই ছিল আজকের আমাদের গল্প। আশা করি তোমাদের রাহুলের সততা আর পরিশ্রম পছন্দ হয়েছে। দেখা হবে আবার নতুন আর মনোরম গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের আর নিজের পরিবারের যত্ন নিও। ধন্যবাদ।